নমস্কার বন্ধুরা, আজ 14ই জানুয়ারি 2025। আজ মঙ্গলবার, প্রায় বুধবার হতে চলেছে, মানে 15ই জানুয়ারি হতে চলেছে। নতুন বছরের প্রায় 15টা দিন আমরা কাটিয়ে ফেললাম। আজকে মকর সংক্রান্তি ছিল, মানে পৌষ মাসের শেষ দিন এবং একটা বিশেষ দিন। তার কারণ এই দিনটায় ভারতের বিভিন্ন অংশে বিভিন্ন কারণে বিভিন্ন রকম অনুষ্ঠান চলে। কোথাও লহরী চলে, কোথাও মকর সংক্রান্তি চলে, পিঠেপুলি, নলেন গুড়ের বিভিন্ন রকমের মিষ্টান্ন এগুলো তৈরি হয়। খুব একটা শুভ দিন আজকে। আর আজকে একটু তড়িঘড়ি করে একটা আলোচনা করতে এলাম, মানে মনের কথায় আপনাদের সঙ্গে কথা বলতে এলাম। তার পিছনে একটা বড় কারণ হচ্ছে কালকের ঘটে যাওয়া কিছু ঘটনা। আজকের সকালের একটা দৈনিক নিউজ পেপার পত্রিকা, বাংলার সবচেয়ে জনপ্রিয় পত্রিকা, আমি নাম বলছি না, আপনারা বোধহয় সবাই বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় বাংলা পত্রিকার কথা কোনটি আমরা বলতে চাইছি। তার একদম প্রথম পেজে বলা যায়, একদম ওপরের দিকে, মানে সবচেয়ে ওপরে যে খবর, সেই খবরের মধ্যে একটা খবর বেরিয়েছে যে দূষিত যে স্যালাইন সংক্রান্ত যে সমস্যাটা গত 3 দিন ধরে আমরা দেখছি, সেটা নিয়ে একজন সাংবাদিক লিখেছেন। সেটা পড়তে গিয়ে, মানে বেসিক্যালি আমিও পড়িনি, একজন আমার বন্ধু উদ্ধার করে আমায় বলেছেন যে সেই লেখাটার নাকি অনেক কিছু আমার গতকালের রচনার সাথে কাকতালীয়ভাবে মিলে যায়। মানে অক্সিটোসিন নিয়ে যে কথাগুলো আমি বলেছিলাম, যেগুলো এখন এগুলো নিয়ে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন 24 ঘন্টার নিউজ চ্যানেলগুলোই বলুন, বা বিভিন্ন পত্রিকাগুলো বলুন, বা ইউটিউব চ্যানেল বলুন, সব জায়গাতে এই ব্যাপারটা এখন খুব শোরগোল ফেলে দিয়েছে। আর এই যে শোরগোল পড়া, এই শোরগোল পড়ার সাথে আমাদের মধ্যেও অনেক রকমের আশঙ্কা, চিন্তা ভাবনা আসছে। আমি কিন্তু সাধারণ মানুষের কথা এখানে বলছি না, আমি বলছি ডাক্তারদের কথা। আজকে আমরা সিনিয়র ডাক্তার, কিন্তু আমরা তো একটা স্টেজের মাধ্যমে, মানে বা বলা যায় একটা প্রক্রিয়ার মাধ্যমে ডাক্তারি পাশ করে ডাক্তার হয়েছি। তো আমরা একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি এই গোটা ব্যবস্থাটার মধ্যে। তার কারণ এই যে ঘটনাটা ঘটছে, এর তদন্ত তো আমাদের রাজ্যে হয় না, বা আমাদের দেশেও বলা যায় হয় না। যেটা হয় সেটা হচ্ছে সরকারের নীতিটা খারাপ, বা সরকারের নীতিটা ভুল ভ্রান্ত, সেইটাকে আড়াল করতে গিয়ে কিছু মানুষের বলি চড়ানো হয়। যেমন ধরুন, এই অভয়ার ক্ষেত্রে আমরা দেখতে চলেছি যে আগামী 18 তারিখ, আর 2-3 দিনই বাকি আছে, আজকে তো প্রায় 15 হয়েই গেল, সেদিনকে একজন মানুষের বলি চড়ানো হবে। তাকে হয়তো দোষী সাব্যস্ত করা হবে, করে হয়তো তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে। তারপর জানি না কি হবে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। যেমন কামদুনির ক্ষেত্রে আজও বিচার ব্যবস্থা এখনো প্রমাণ করে উঠতে পারেনি, এখনো বিচার প্রক্রিয়া চলেছে, প্রায় 11 বছর হয়ে গেল। এবং 92 না 93 সালে হেতাল পারেকের ঘটনা ঘটেছিল, আর ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল 2004-এ। এবং আজকের দিনে এটুকু বলা হচ্ছে যে পুরো ব্যাপারটাই কিন্তু আবার সেই বলির পাঁঠা হয়েছিলেন ধনঞ্জয়। পিছনে হাত ছিল অনেক উঁচু মহলের, বা উঁচু মানুষের, বা বলা যায় এমন কোনো সম্ভ্রান্ত বিত্তশালী মানুষ বা মানুষগুলোর, যাদেরকে বাঁচাতে গিয়ে ধনঞ্জয়কে বলির পাঁঠা হতে হয়েছিল, এবং তার বলি হয়েও গেছে সেই সময়। তো এইভাবে আমাদের দেশের বিচার ব্যবস্থা, বা বিচার ব্যবস্থাকে যেদিকে ঘোরানো হয়, মানে পুলিশ প্রশাসন, তদন্ত ইত্যাদি, সেটা একটা জায়গায় যাচ্ছে যে এই যে স্যালাইনের ঘটনাটা, এই স্যালাইনের ঘটনাটার যে বিরাট একটা বিপুল অংশ, সেই জায়গাটাকে অস্বীকার করে ছোট কিছু মানুষের উপর সেইটার দোষটাকে চাপিয়ে দিয়ে তাদেরকে স্যাক্রিফাইস করে নিজেদের পিঠ বাঁচানো। অলরেডি শাসক দলের মুখপত্র সহ বেশিরভাগ মানুষ বলতে আরম্ভ করে দিয়েছেন যে এই যে ডাক্তাররা এতদিন ধর্ণা করছিলেন, আন্দোলন করছিলেন, এই ডাক্তাররাই আসলে মূল কালপ্রিট এই প্রসূতির মৃত্যুর ক্ষেত্রে,
এবং যারা যে পশুদের অসুস্থ তাদের ক্ষেত্রে। আর তার সাথে একটা নতুন নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে জুনিয়র ডাক্তাররা কোনো প্রসিডিওর করতে পারবেন না সিনিয়র ডাক্তারদের প্রেজেন্স ছাড়া। তার মানে কি, সরকার স্বীকার করে নিচ্ছেন প্রকারান্তে যে সিনিয়র ডাক্তারের প্রেজেন্স না থাকলেও জুনিয়র ডাক্তার সকল যারা, তারা অপারেশন করে চলেন দিনের পর দিন। এইখানে না কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে, কারণ আমরাও তো একসময় জুনিয়র ডাক্তার ছিলাম। আমরা তো হঠাৎ করে পৃথিবীতে জন্মেই সিনিয়র ডাক্তার হয়ে যায়নি। আমরাও জুনিয়র ডাক্তার থেকে আমাদের যারা সিনিয়র ছিলেন তাদের তত্ত্বাবধানে থেকে আস্তে আস্তে বড় হয়েছি। এবং এই যে বড় হওয়া, এই যে পদ্ধতি, এই পদ্ধতির মধ্যে কিন্তু একটা বিরাট অভিজ্ঞতা বলুন, একটা বিরাট সংঘর্ষ বলুন, একটা বিরাট অধ্যাবসায় বলুন, এগুলো জড়িয়ে থাকে। এগুলো কিন্তু সত্যি আলোচনার মাধ্যমে বোঝানো যায় না। যে গেছে এই পথ দিয়ে সেই বুঝতে পারে। যেরকম ধরুন, আজকে যদি আমি কাউকে বোঝাতে যাই, বিশেষ করে যে সাংবাদিকরা আজকে বড় বড় কথা বলছেন এসব নিয়ে, তাদেরকে যদি বোঝাতে যাই যে কিভাবে একটা ডাক্তার হয়ে ওঠে এবং সে ইন্ডিপেন্ডেন্টলি, মানে স্বনির্ভরভাবে কোনো সিনিয়রের সাহায্য ছাড়া নিজে ডাক্তারি করতে শুরু করে এবং উল্টে তার যে জুনিয়ররা আসছে তাদেরকে শেখানো শুরু করেন আস্তে আস্তে, মানে এই যে ধাপটা, এই ধাপটা কিন্তু একটা বিরাট প্রক্রিয়া। এটা কিন্তু তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। যেরকম সাংবাদিকদের যারা আজকে একদম উঁচু জায়গায় বা টপ জায়গায় রয়েছেন, তারাও কিন্তু এক সময় একদম গ্রাউন্ড লেভেল থেকে ওপরে উঠেছেন। বিভিন্ন ধাপের মাধ্যমে অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে তারা উঠেছেন। এটাই খুব স্বাভাবিক। এবার ওনাদের সাথে বা যে কোনো একজন ইঞ্জিনিয়ার বা যে কোনো একজন টিচার বা যে কোনো প্রফেশনের কথা যদি ধরি, তাদের সাথে আমাদের কি ডিফারেন্স? কারণ আমরা যে জিনিসটা থেকে অভিজ্ঞতা অর্জন করি, সেই জিনিসটার 19-20 হলে কিন্তু জীবন সংশয় হয়ে যায়। ধরা যাক, প্রতিটা অপারেশনে, প্রতিটা শল্য যে চিকিৎসার অন্তর্গত ছোটখাটো একটা সিম্পল অ্যাবসেস, একটা ফোড়া, সেটাকেও যদি কাটা হয় তার আগে কনসেন্ট নেওয়া হয়, মানে লিখিত অনুমতিপত্র যে কোনো কারণে পেশেন্টের কিছু খারাপ হতে পারে। কেন নেওয়া হয়? লোকে তো বলতেই পারে, একটা সামান্য অ্যাপেন্ডিক্স অপারেশন হচ্ছে বা সামান্য গল ব্লাডার অপারেশন হচ্ছে, সেখানে লাইফ রিস্ক কোথা থেকে এলো? ইভেন একটা সিটি স্ক্যান যখন হচ্ছে, সিটি স্ক্যানের সময় একটা ডাই পুশ করা হয় শরীরের মধ্যে, যে ডাইটা আমাদের শিরা উপশিরাগুলোর মধ্য দিয়ে পাস করে এবং সেটা যে জায়গাটা আমি দেখতে চাই সেখানে অনেক প্রমিনেন্টলি সেটা দেখতে আমাকে সাহায্য করে। এই জায়গাগুলোর ক্ষেত্রেও কেন আমাদের বন্ড সই করাতে হয় বা কনসেন্ট ফর্ম সই করাতে হয়? অনেকের মনে প্রশ্ন আসতে পারে। যথেষ্ট সঙ্গত কারণ আছে। তার কারণ হয়তো কোনো একটা ইনসিডেন্স 1 লাখ মানুষের বা 1 কোটি মানুষের মধ্যে একজনের হতে পারে, কিন্তু সেটা হতে পারে। কারণ মেডিকেল শাস্ত্র কিন্তু 2 2 4 হওয়ার মতো অঙ্ক শাস্ত্র নয়, এবং মানুষের শরীরের বিভিন্ন রকম প্রকারভেদ, এটা একটা আমাদের সায়েন্সের একটা অদ্ভুত জায়গা বা অদ্ভুত একটা অধ্যায়, যেটা সময়ের সাথে সাথে আমরা দেখতে পাই। যেমন ধরুন, একটা অ্যাপেন্ডিক্সের যে কথাই যদি বলি, একটা অ্যাপেন্ডিক্সের বিভিন্ন রকম পজিশনে থাকতে পারে সে। কখনো যে মলদ্বারের যে অংশটার সাথে অ্যাপেন্ডিক্স আটকে থাকে, যেটাকে আমরা সিকাম বলি, সেটা কখনো সামনের দিকে থাকে, কখনো পিছনের দিকে থাকে, কখনো একটা অন্য অ্যাঙ্গেলে থাকে। বিভিন্ন রকমের নাম আছে তার, রেট্রোসিকাল অ্যাপেন্ডিক্স বা এই ধরনের অনেক রকম জিনিস আছে। তেমনি গল ব্লাডার অনেক সময় লিভারের মধ্যে থাকতে পারে, তাকে ইন্ট্রাহেপাটিক গল ব্লাডার বলে। বহু অঙ্গ প্রত্যঙ্গ তাদের নর্মাল জায়গায় না থেকে একটা অ্যানাটমিক্যালি ডিফারেন্ট জায়গায় থাকতে পারে। আর এই কারণেই অনেক সময়ই যেটা আমরা ভাবি সহজ কিছু, সেটা অনেক সময় সহজ থাকে না। এটা একটা দিক। 2 নম্বর দিক হচ্ছে এই যে কনসেন্ট কেন দিতে হয়। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। আপনারা যদি কেউ আমার যে বইটা গতবার বই মেলায় প্রকাশিত হয়েছে, কাম অন ফাইট বলে, সেটা যদি পড়ে থাকেন, দেখবেন তার প্রথম চ্যাপ্টারে আমি একটা ছোট ঘটনা দিয়ে আমার লেখা শুরু করেছিলাম। সেটা হচ্ছে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে তার বাবা মা একটা ছুটির দিনে, একটা হলিডে ছিল সেদিনকে, ইএনটি ডিপার্টমেন্টে এসেছিল। যেহেতু সেই সময় ওপিডি বন্ধ ছিল, একদম এমার্জেন্সি থেকে ইএনটি ডিপার্টমেন্টে চলে গেছিল, কিনা তার
টাগরায় মানে ভেতরের দিকে একটা মাছের কাঁটা ফুটেছিল। মা ভুল করে মাছটা খাওয়াতে গিয়ে একটা কাঁটা চলে গেছিল। বাচ্চাটা এমনি কোনো কমপ্লেন ছিল না, সে হাসছিল, কথা বলছিল, 5 বছরের মতো বয়স ছিল বাচ্চাটার। মা বাবার সাথে এসেছে। এবার দেখুন আমরা নর্মালি কি করি, যে ওই কাঁটাটা বের করার সময় ওখানে একটা লিগনোকেন বলে একটা লোকাল অ্যানাস্থেসিয়া স্প্রে করা হয়, যাতে ওই জায়গাটা অবশ হয়ে গেলে বাচ্চাটা নড়বে না, বাচ্চাটা লাগবে না। তখন এক ধরনের ফরসেপ আছে, সেই ফরসেপ দিয়ে ওটাকে বের করে নেওয়া হয়। আমার যে পিজিটি ডাক্তার দাদা ছিল, আমি ছিলাম তখন ইন্টার্ন। মানে জুনিয়র ডাক্তারদের অনেক ভাগ আছে আপনারা জানেন তো। একজন হচ্ছে ইন্টার্ন, যিনি এমবিবিএস পাশ করার পর 1 বছর ট্রেনিংয়ে থাকেন। তাদের 3 মাস করে ভাগ করা হয়, 3 মাস মেডিসিন, 3 মাস গাইনোকোলজি, 3 মাস সার্জারি, আর 3 মাস মিলিয়ে মিশিয়ে থাকে। সেখানে কমিউনিটি মেডিসিন, আরও 2-1টা ডিপার্টমেন্ট থাকে, পেডিয়াট্রিক, ডার্মাটোলজি, এগুলো সমস্ত থাকে। তো এইভাবে তার 12টা মাসে তার ট্রেনিং হয়, তারপর তার রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওয়া যায়। মানে আমরা কিন্তু পাস করার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাই না। আর রেজিস্ট্রেশন সার্টিফিকেট মানে কি, ইয়োর সার্টিফিকেট অর ইয়োর কি বলবো, পারমিশন, রাইট টু ট্রিট এ পেশেন্ট। আমাদের স্যারেরা বলতেন রাইট টু কিল এ পেশেন্ট, যে তুমি মারলে, কোনো ভুল চিকিৎসা বা কোনোভাবে যদি তোমার ওষুধে কেউ মারা যায়, তাহলে তোমার উপর এই দোষারোপ কেউ করতে পারবে না যে অ্যাটেম্পটিং টু মার্ডার, কারণ ইউ হ্যাভ দ্য লাইসেন্স, সো ইউ হ্যাভ লাইসেন্স টু কিল। মানে কথাটা শুনতে খুবই খুবই ভয়াবহ, কিন্তু এটা ফ্যাক্ট। একমাত্র আমাদের প্রফেশনে আমরা এই লাইসেন্সটা পাই। হয়তো আর্মি লোকজনও সেইভাবে বলবে যে আমরাও লাইসেন্সটা পাই, যে উল্টো দিকে একটা এনিমি থাকলে তাকে আমরা গুলি করে মেরে দিতে পারি, নইলে সে আমাকে মেরে দেবে, এবং সেখানে আমার যে অ্যাক্টিভিটিটা সেটা কখনো মার্ডার হিসেবে ধরা হবে না। ঠিক সেই রকম আমরা যখন জীবন বাঁচাতে গিয়ে কোনো মানুষ মারা যায়, আমাদের ভুলটাকে কিন্তু মার্ডার হিসেবে ধরা হয় না, যদি আমার রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকে। আমার রেজিস্ট্রেশন সার্টিফিকেট না থাকলে কিন্তু সেটা সত্যি কালপেবল হোমিসাইড, নট অ্যামাউন্টিং টু মার্ডার, এই দোষে দোষারোপ আমাদের করতে হতো, বা মানে দোষী সাব্যস্ত হতে হতো আর কি। তো ইন্টার্নের পর থাকে হাউস স্টাফ। হাউস স্টাফ হচ্ছে একটা অপশনাল জিনিস, যেটা অনেকে 1 বছর 2 বছর করে মানে একটা পার্টিকুলার ডিপার্টমেন্টে বা একাধিক পার্টিকুলার ডিপার্টমেন্টে তার এক্সপিরিয়েন্স বাড়াতে থাকে। তারপর হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন, 3 বছর বা 2 বছর, 2 বছর হলে ডিপ্লোমা, 3 বছর হলে ডিগ্রি। পোস্ট গ্র্যাজুয়েশন হয়, সেই পোস্ট গ্র্যাজুয়েট 3 বছরে ওই পার্টিকুলার একটা ডিপার্টমেন্টে ট্রেনিং হয়। এখানে যেমন বললাম ইএনটি ডিপার্টমেন্টে 3 বছরের ট্রেনিংয়ের পর তিনি ইএনটি সার্জন হিসেবে ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস করার সুযোগ পান। এবার এই যে দাদা ছিল, এই দাদা ছিল 3rd ইয়ার পিজিটি। আপনারা দেখবেন আজকের দিনে, সেই সময় এত কেউ দেখতো না। 3rd ইয়ার পিজিটি আপনারা দেখবেন যে তারা মানে অলমোস্ট প্রায় পাশ করার জায়গায় চলে গেছে। মানে আর একটা পরীক্ষা হবে, হয়তো শেষ হয়ে গেছে, তাদের প্রায় টেনিওর শেষ হয়ে যাচ্ছে, আর 1 মাস কি 2 মাস পরে সে পরীক্ষা দিয়ে পাশ করে একদম ইন্ডিপেন্ডেন্ট একজন কনসালটেন্টের মতো বা একজন বিশেষজ্ঞ ডাক্তারের মতো বলা যায় চিকিৎসা করতে আরম্ভ করবে। তো সেখানে কি হলো, ওই লিগনোকেনটা দেওয়ার পরই বাচ্চাটার পুরো গলাটা চোখড হয়ে গেল। আমরা পরে বুঝলাম তার লিগনোকেন হাইপার সেন্সিটিভিটি ছিল, মানে কোনো একটা ওষুধে সেন্সিটিভিটি বেশি থাকা। এবার ওকে কোনোদিন আগে লিগনোকেন দেওয়া হয়নি, কেউ জানতো না যে ওর লিগনোকেন হাইপার সেন্সিটিভিটি আছে। বাচ্চাটার ইমিডিয়েটলি অ্যারেস্ট হয়ে গেল, মানে হার্ট এবং লাং, মানে ফুসফুস এবং হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দিল। তাকে কৃত্রিম উপায়ে শ্বাসের সিপিআর করতে করতে, শ্বাস চালাতে চালাতে আইসিইউতে নিয়ে যাওয়া হলো, ভেন্টিলেট করা হলো, কিন্তু আলটিমেটলি তাকে আর বাঁচানো গেল না। ভাবুন আপনারা, আমার এবং ওই ইএনটি দাদার সেই সময় হাত পা ঠকঠক করে কাঁপছে। ভয়ে নয় যে লোকজন মারবে, লোকজন পেটাবে, যে আমার হাতে একটা জলজ্যান্ত বাচ্চা শুধু একটা স্প্রে করার পর নিমেষের মধ্যে চলে গেল পৃথিবী ছেড়ে, যার শরীরে কোনো অসুখ ছিল না, শুধু একটা মাছের কাঁটা গলায় ফুটে গেছিল। মা বাবার একমাত্র সন্তান, পুত্র সন্তান, 5 বছর বয়স। মা বাবা কাঁদতে কাঁদতে বিলাপ করছিল, ভ্যাকসিন ছাড়া আর কোনো কারণে এই বাচ্চাটার জ্বর পর্যন্ত হয়নি 5 বছরে। ভাবতে পারেন
কতটা ডিমরালাইজড কেউ হয়ে যেতে পারে, কতটা নাইট মেয়ার কারোর হতে পারে জীবনে, কত দুঃস্বপ্ন দেখেছে ওই দাদাটা, আর কত দুঃস্বপ্ন দেখেছি আমি, কারণ আমি তো খুব ভালো করে জানি, আমার সামনে তো ঘটনাটা ঘটেছে। আমি হয়তো দাদার মনের মধ্যে ঢুকতে পারিনি, কিন্তু আমার মনটাও তো মন, আমিও তো একটা সন্তানের পিতা। ভাবতে পারা যায় বলুন তো, কেউ ভাবতে পারে এরকম একটা ঘটনা? কিন্তু এই ঘটনা আমাদের জীবনে ঘটে। এবং আপনি যদি গুগল করেন, যদি ইন্টারনেট খোঁজেন, তাহলে দেখবেন লিগনোকের হাইপার সেন্সিটিভিটি হয়তো 10,000 কি 15,000 বাচ্চার মধ্যে একজনের হয়। এবার এখানে গাফিলতিটা কার বলতে পারেন? প্রতিটা ওষুধ দেওয়ার আগে কি তার সেন্সিটিভিটি টেস্ট করতে হবে? সেটা সম্ভব? যে কোনো ডাক্তারের কাছে আপনি যখন যাচ্ছেন একটা সামান্য সর্দি জ্বরে, সে যদি আপনাকে একটা মানে কি বলবো অ্যাজিথ্রোমাইসিন, যেটাকে বাজারে লোকজন মুড়ি মুড়কির মতো কাউন্টার থেকে নিয়ে নেয়, বা প্যারাসিটামল জ্বর কমানোর জন্য, যাদের জন্য ডাক্তার পর্যন্ত দেখায় না, সেই ডাক্তার যদি একটা প্যারাসিটামল দেওয়ার আগে আপনাকে 10,000 20,000 টাকার অ্যালার্জি টেস্ট করতে দেয়, আপনি কি অ্যাকসেপ্ট করবেন সেটা? আপনি কি যাবেন তার কাছে যে সমস্ত ড্রাগ অ্যালার্জি টেস্ট করে তারপর আমি প্যারাসিটামল দেব? অথচ আপনারও কিন্তু একই ঝুঁকি থাকবে যদি আপনি প্রথমবার জীবনে প্যারাসিটামল খাচ্ছেন, বা আপনার বাচ্চাকে প্রথমবার প্যারাসিটামল দিচ্ছেন তার জন্য। কারণ হতেই পারে ওই পার্টিকুলার বাচ্চাটারই প্যারাসিটামলে সাইড এফেক্ট ছিল, ওভারডোজ মানে অ্যালার্জি ছিল, বা এই অ্যান্টিবায়োটিকটার অ্যালার্জি ছিল। পেনিসিলিন অ্যালার্জি অনেক ওয়েল নোন। শুধু তাই নয়, একটা জীবনদায়ী ওষুধ হচ্ছে অ্যান্টি স্নেক ভেনাম, সাপের বিষের অধিবিষ, যেটা সাপের বিষকে কাউন্টার করে। একজন সাপে কাটা মানুষ, সে যেখানে 10 থেকে 20 মিনিট টাইম লাগে একটা বিষ সারা শরীরে ছড়িয়ে গিয়ে একটা পেশেন্টকে মেরে ফেলতে, সেই জায়গায় সাপের বিষের অধিবিষ দেওয়ার আগে আমি কি অ্যালার্জি টেস্ট করব? অথচ সাপের বিষের অধিবিষে প্রচন্ড এই ধরনের অ্যানাফাইল্যাক্সিস হয়, পেশেন্ট মারা গেছে। অনেকের ক্ষেত্রে সাপের বিষে নয়, অনেকের ক্ষেত্রে এই অ্যান্টি স্নেক ভেনাম দিয়ে পেশেন্ট মারা গেছে। এই জিনিসগুলো কিন্তু কোনোদিন এইভাবে সামনে আসেনি। এই যে স্যালাইনের মধ্যে যে সমস্যাটা হয়েছে, এইখান থেকে একটা জিনিস আজকে উঠে আসছে, সেটা হচ্ছে এই স্যালাইন বহুদিন ধরে ভেজালভাবে তৈরি হচ্ছিল, এবং সেটাকে যে কোনো কারণে হোক, কোনো রাজনৈতিক উদ্দেশ্য হতে পারে, কোনো অর্থনৈতিক মুনাফা সংক্রান্ত উদ্দেশ্য হতে পারে, যে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের সাথে কারো কোনো অশুভ আতাত থাকতে পারে, এবং টাকা পয়সার লেনদেন থাকতে পারে, যার জন্য সেটা নিষিদ্ধ হওয়া সত্ত্বেও, ব্যান্ড হওয়া সত্ত্বেও, তার গুণগান মানে গুণমান নিয়ে বিভিন্ন রকম সমস্যা থাকলেও সেটা এতদিন প্রায় 1 বছর ধরে তাদের প্রোডাকশনও বন্ধ করা হয়নি, সেগুলো চলছিল আমাদের রাজ্যে। কিন্তু এটাও ঠিক যে রিঙ্গারের মতো জিনিস যদি শরীরে যায়, সবার কিন্তু এই প্রবলেম হবে না, হবে কিছু মানুষের প্রবলেম হবে। এই যে আমি অ্যালার্জির কথা বললাম, হাইপার সেন্সিটিভিটির কথা বললাম, ওই পার্টিকুলার রিঙ্গারে কি ছিল কেউ জানে না। কিন্তু আজকে পোস্টমর্টেম রিপোর্টটাকে অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয়েছে, দু একটা সংবাদ মাধ্যমে আমি শুনলাম, সেখানে বলা হয়েছে সেপটিক শক উইথ মাল্টি অর্গান ফেলিওর। তো সেপটিক শকটা কি? সেপসিস মানে হচ্ছে বডিতে রক্তের মধ্যে ইনফেকশন ছড়িয়ে পড়া। ধরা যাক ওই পার্টিকুলার রিঙ্গার সলিউশনটা দীর্ঘদিন থাকার জন্য ওর মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া গ্রো করেছে, যে ব্যাকটেরিয়াটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক। দুরকম ব্যাকটেরিয়া থাকে, একটা হচ্ছে গুড ব্যাকটেরিয়াস, আর একটা হচ্ছে ব্যাড ব্যাকটেরিয়াস। গুড ব্যাকটেরিয়া আমাদের অনেক সময় ভালো কাজে লাগে, যেমন ধরুন আমাদের অন্ত্রে, ক্ষুদ্রান্তে, বৃহদান্তে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো থাকে, সেগুলো অনেকেই আমাদের ভিটামিন B12 অ্যাবজর্পশন বা আরও অন্যান্য ভিটামিন অ্যাবজর্পশনে হেল্প করে। দোজ আর গুড ব্যাকটেরিয়াস, এগুলো কিন্তু আমাদের কোনো ক্ষতি করে না। আর ব্যাড ব্যাকটেরিয়াস থেকে আমাদের যাদের নিউমোনিয়া হতে পারে, জ্বর, সর্দি, বা ইউরিন ইনফেকশন, পেটের ইনফেকশন, বিভিন্ন রকম গোলযোগ হতে পারে। আর যখন কোনো একটা সোর্স থেকে ব্লাডে সরাসরি ইনফেকশন চলে আসে, তখন সেটাকে সেপ্টিসিমিয়া বলে। আর সেপ্টিসিমিয়া বা ব্লাডে ইনফেকশন হলে কি হবে, ব্লাডের মধ্যে যে সমস্ত শ্বেত রক্তকণিকা আছে, যে রক্তকণিকাগুলো আমাদের বডির ইমিউনিটি চালায়, সেই
পার্টিকুলার রক্তকণিকাগুলো থেকে বিভিন্ন রকমের কেমিক্যালস বেরোতে থাকে, যে কেমিক্যালসগুলো বেসিক্যালি বেরোয় শরীর থেকে ওই ব্যাকটেরিয়াগুলোকে মারার জন্য, এবং সেইটা মারতে গিয়ে সে অনেক নিরীহ কোষকে মেরে ফেলে, শিরা উপশিরা ডাইলেটেশন করে, শরীরের বিভিন্ন জায়গায় জল জমে যায়, যার ফলে রক্ত জালকগুলোর মধ্যে আর রক্ত থাকতে চায় না, তার ফলে যেটা হয় সেটাকে আমরা বলি সেপটিক শক। সেপ্টিসিমিয়া যখন বাড়াবাড়ি জায়গায় চলে যায় তখন সেপটিক শক হয়, অর্থাৎ কিনা ইনফেকশনের জন্য শরীর তার সাধারণ ব্লাড প্রেশার মেনটেন করতে পারছে না। এবার ব্লাড প্রেশার মেনটেন করা কেন জরুরি? ব্লাড প্রেশার মেনটেন হলে তবে আমার শরীরের যে কটা ভাইটাল অর্গান আছে সেই জায়গাগুলোতে ব্লাড ঠিকভাবে পৌঁছাবে। যেমন ধরুন ব্রেনে ব্লাড পৌঁছানোটা খুব জরুরি। ব্রেন, হার্ট, কিডনি, লিভার, এই জায়গাগুলোতে পরিমাণ মতো ব্লাড নির্দিষ্ট সময়ে, যে সময়ের মধ্যে ধরা যাক 2 লিটারের মতো যদি মিনিটে পূরণ করতে হয়, তো সেই পরিমাণ রক্ত সেখানে যেতে হবে। এবার শকে চলে গেলে যেটা হবে, ব্লাড প্রেশার কমে যাওয়ার জন্য এই ভাইটাল অর্গানসগুলোতে ব্লাড সাপ্লাই কম্প্রোমাইজড হয়ে যায়, পরিমিত ব্লাড সেখানে পৌঁছতে পারে না, সেখানে গিয়ে অক্সিজেন সাপ্লাই করতে পারে না, আর কার্বন ডাইঅক্সাইডটা বের করে আনতে পারে না, বা নিউট্রিশন সাপ্লাই করতে পারে না, যার ফলে যেটা হয় সেটা হচ্ছে মাল্টি অর্গান ফেলিওর হতে আরম্ভ করে। 4 বার বা 5 বার, 4টে 5টা যদি অর্গান ফেলিওর হয়, ধরা যাক কিডনি ফেল করে গেল, লিভার ফেল করে গেল, হার্ট ফেল করে গেল, লাং ফেল করে গেল, 4টে অর্গান যদি ফেলিওর হয়ে গেল, তখনই তাকে আমরা মাল্টি অর্গান ফেলিওর বলে ফেলবো। আর যতগুলো অর্গান ফেলিওর হবে, মর্টালিটি রেট তত বেড়ে যাবে, তত মৃত্যুর দিকে পেশেন্টটা এগিয়ে যাবে। 4টে অর্গান ফেলিওর মানে মোর্টালিটি প্রায় 90%, 100 জনের মধ্যে 90 জন মারা যায়। এবার এই পেশেন্টটির পোস্টমর্টেমে বলা হয়েছে মাল্টি অর্গান ফেলিওর। তার মানেটা কি? কোনো একটা জিনিস তার ব্লাডে গেছে যেটা সেখানে ইমিডিয়েট একটা সেপসিস তৈরি করেছে, অর্থাৎ কিনা ওই পার্টিকুলার স্যালাইনটার মধ্যে যথেষ্ট পরিমাণে ব্যাকটেরিয়া বা ওই জাতীয় পদার্থ মজুদ ছিল, যেটা শরীরে গিয়ে প্রায় সঙ্গে সঙ্গে ওর শরীরে একটা সিভিয়ার রিয়াকশন তৈরি করেছে, খিচুড়ি হয়েছে বলেছে। এবার খিচুড়ির 2টো কারণ হতে পারে, যেটা আগের দিন আলোচনা করেছিলাম, যেটাকে আমরা পুওরপেরাল এক্লাম্পসিয়া বলি, অর্থাৎ কিনা বাচ্চা পেটে থাকা এবং বেরিয়ে যাওয়ার 6 সপ্তাহের মধ্যে এক ধরনের খিচুড়ি সংক্রান্ত অসুখ হয়, এবং সেটা খুব মারাত্মক জিনিস। এক্লাম্পসিয়া, পুওরপেরাল এক্লাম্পসিয়ায় খুব হাই মর্টালিটি, মায়েদের মৃত্যুর হার অনেক বেশি থাকে। ম্যাটার্নাল মর্টালিটি রেট, মনে রাখবেন, প্রসূতি মায়ের মৃত্যুর হার কিন্তু একটা সভ্য দেশের সভ্যতার মাপকাঠি হিসেবে গণ্য হয়। যতগুলো বছরে ম্যাটার্নাল মর্টালিটি একটা দেশে হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু সেই দেশের সারা বিশ্বের সভ্যতার নিরিখে বা উন্নতির নিরিখে স্ট্যাটাসটা ইন্ডিকেট করে। তাই যত ম্যাটার্নাল মর্টালিটি রেট বাড়বে কোনো একটা দেশের, সে কিন্তু তত অবনতির দিকে নেমে যাবে, উন্নতির শিখর থেকে সে তত নিচের দিকে নামতে থাকবে, উন্নত থেকে অনুন্নত দেশের দিকে চলে যাবে। আবার উল্টো, একটা উন্নত দেশ মানে তার ম্যাটার্নাল মর্টালিটি রেট আস্তে আস্তে কমে যাচ্ছে। স্বাধীনতার পর থেকে কিন্তু আমাদের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে ম্যাটার্নাল মর্টালিটি রেট বা প্রসূতির মৃত্যুর হারকে অনেকভাবে কমিয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। যেখানে আগে যেরকম বাড়ির মধ্যে ডেলিভারি হতো, হ্যাঁ, সেই জিনিসটা এখন আর হয় না। আমরা দেখেছি, আমরা ইতিহাস পড়েছি, হ্যাঁ, বহু স্বনামধন্য মানুষের স্ত্রী সন্তান প্রসব করতে গিয়ে মারা গেছেন। ইভেন আমাদের শাহজাহানের স্ত্রী মমতাজও একইভাবে মারা গিয়েছিলেন। তো এইগুলো দেখলে যেটা আমরা বুঝতে পারি যে ম্যাটার্নাল মর্টালিটি রেট কিন্তু একটা দেশের কিন্তু উন্নতির মাপকাঠি হয়ে থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা সেপসিসের একটা এরকম গাছ অফ ইনফেকশন বডিতে চলে গেল ওই রিঙ্গার ল্যাকটেট দিয়ে ব্যাকটেরিয়া, এবং তার বিরুদ্ধে ওই যে কেমিক্যাল স্টিমুলেশনটা হলো, ওটা হয়ে গিয়ে সারা শরীরে এমন কিছু কেমিক্যাল হলো যেটা একদম প্রচণ্ড টক্সিক হয়ে একটা কাঁপুনি দিল। যেরকম ধরুন ম্যালেরিয়া যখন শরীরে হয়, জ্বর আসে, কাঁপুনি দিয়ে আসে। কেন কাঁপুনি দিয়ে আসে? তার কারণ ওই যে টক্সিনটা ম্যালেরিয়ার শরীর থেকে বেরোয়, সেটা আমাদের শরীরে রিয়াকশান করে। ঠিক সেইভাবে ওই রিঙ্গারের মধ্যে যে ইনফেকশন বা যাই কিছু থাকুক না কেন, অ্যালার্জেন বা যাই হোক থাকুক না কেন, সেটা বডিতে একটা সিভিয়ার রিয়াকশন করে খিচুড়ি, এবং সেখান থেকে সেপসিস, সেখান থেকে সেপটিক শক, এবং সেখান থেকে মাল্টি অর্গান ফেলিওর করে মহিলা মারা গেছেন।
এবার বাকিদের ক্ষেত্রে হচ্ছে না কেন? একাধিক কারণ থাকতে পারে, অনেক কারণ থাকতে পারে। সব কটা রিঙ্গার সলিউশনে এই প্রবলেম নাও থাকতে পারে। হয়তো একটা ব্যাচে 1000টা বোতলের মধ্যে একটা কি দুটো বোতলে এই প্রবলেম হয়েছে, কোয়ালিটি কন্ট্রোল ঠিক নেই বলে সেই দুটো বোতল রিজেক্ট হয়নি, সেটাও চলে এসেছে। হতে পারে সেগুলো এক্সপায়ারি মেটেরিয়াল, সেগুলোর উপর নতুন করে স্ট্যাম্প দিয়ে শুরু হয়েছে। হতে পারে যে এই যে রিঙ্গার ল্যাকটেটের মধ্যে যে ব্যাকটেরিয়াটা ছিল, সেই ব্যাকটেরিয়াটা আমার শরীরে যখন যাচ্ছে, আমার শরীর তার জন্য ইমিউন, যার জন্য আমার শরীরে কিছু হচ্ছে না, বা সাধারণ যে ওয়ার্ডগুলোতে দেওয়া হয়েছে হচ্ছে না। আমি যেটা আগের দিন বলেছিলাম, অক্সিটোসিনের সঙ্গে রিয়াকশন হচ্ছে কিনা দেখাটা খুব জরুরি। এই পার্টিকুলার অ্যালার্জেনটা যদি অক্সিটোসিনের সঙ্গে রিয়াকশন হয়, কারণ অক্সিটোসিন হচ্ছে এমন একটা মেডিসিন যেটা একটা লাইফ সেভিং মেডিসিন, এই সমস্ত পেশেন্টের যদি কোনো কারণে বেশি ব্লিডিং হয়। আর একটা রিমোট পসিবিলিটি আছে, এই পেশেন্টগুলো এমনিতেই ওই সময় খুব হাই রিস্ক পেশেন্ট ছিল, খুব রিস্কি পেশেন্ট ছিল, তাদের উপর এই রিঙ্গার ল্যাকটেট হয়ে গিয়ে মরার উপর খাড়ার গা হয়ে গেছে। হয়তো তাদের এমনি একটা মর্টালিটি রিস্ক ছিল, যে রিস্কটা একদম মর্টালিটি সার্টেন করে ফেলেছে। এটাও হতে পারে। কিন্তু যেটা আজকে সংবাদ মাধ্যমে আমাদেরই একজন বন্ধু সহপাঠী বললেন, সহকর্মী বললেন, যে প্রতিটা হাসপাতালে কিন্তু প্রতি বছর এই ধরনের ইনসিডেন্স হয়, কিন্তু সেই ইনসিডেন্সগুলোকে এতটা সিরিয়াসলি নিয়ে করা যায় না, ইনভেস্টিগেট করা যায় না। এবার যদি ইনভেস্টিগেট করে এরকমভাবে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয় যে জুনিয়র ডাক্তার বলে ব্যাপারটা হয়েছে। দেখুন, জুনিয়র ডাক্তার, ওই যে আমি একটু আগে বললাম যে ইএনটি থার্ড ইয়ার পিজিটির কথা, সে কিন্তু আর 2 মাস পরেই একজন সিনিয়র ডাক্তার না হলেও সে ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিশনার হয়ে যাবে, আর 5 বছর পর কিন্তু সে সিনিয়র ডাক্তার হয়তো হয়ে যাবে। সুতরাং এই জিনিসটা সে যদি না শেখে, তার স্টুডেন্ট লাইফে সে যদি না অপারেশন করে, হ্যাঁ হতে পারে একজন সিনিয়র ডাক্তার তার পিছনে দাঁড়িয়ে রইলেন বা পাশের ঘরে বসে রইলেন, কোনো অসুবিধা হলে তাকে ইমিডিয়েট ডাকা হলো, সে নেমে পড়লেন। এটা আমাদের কিন্তু আমরা দেখেছি, আমাদের সিনিয়ররা মানে থার্ড ইয়ার পিজিটিরা যখন অপারেট করতেন, যে সিনিয়র ডাক্তারবাবু আছে পাশের রুমে, হয় খবরের কাগজ পড়ছেন, নইলে তিনি টিভি দেখছেন। মোবাইলের অত রমরমা ছিল না সেই সময়, টিভি দেখা যেত, টিভি দেখছেন বা খাওয়া দাওয়া করছেন। হঠাৎ করে বললো যে স্যার পেশেন্টের এই জিনিসটা হয়েছে, একটু কমপ্লিকেটেড লাগছে, হ্যাঁ, উনি তখন সঙ্গে সঙ্গে হাত ধুয়ে ওটি টেবিলে নেমে পড়তেন এবং সঙ্গে কাজ করতেন। এমনও হয়েছে একটা অপারেশন শুরু হয়েছে 2 জন সার্জেন দিয়ে, অপারেশন শেষ হয়েছে যখন 8 জন সার্জেন কাজ করছে। অনেক সময় অ্যাবডোমেন খুলে দেখা গেছে যে শুধু সিজারিয়ান প্রবলেম না, সিজারিয়ান সেকশনের সঙ্গে কারো অ্যাপেন্ডিক্স বাস্ট করে আছে। আমার মায়ের ক্ষেত্রেই হয়েছিল, আমি জন্মানোর সময় আমার মায়ের নাকি ডেলিভারির অনেক দিন আগেই প্রচণ্ড ব্যথা উঠেছিল, এবং সেই সময় ডাক্তারবাবু ভেবেছিলেন যে এটা ওদের প্রিম্যাচিওর ডেলিভারি হয়ে যাবে। তিনি ইমিডিয়েট সিজার করতে গিয়ে দেখেন আমার মায়ের অ্যাপেন্ডিক্সটাই রাপচার হয়ে বসে আছে, অ্যাপেন্ডিক্সটা সেখানে গ্যাংরিনাস হয়ে গেছে। তখন ইমিডিয়েট একজন সার্জেনকে ডাকা হয়, সেই সার্জেন এসে গাইনোকোলজিস্টের সঙ্গে একসাথে মিলে ব্যাপারটা করেন, এবং আমাকে বের করে দেওয়ার পর আমার মায়ের নাকি 2 দিন লেগেছিল জ্ঞান ফিরতে। তো এই ধরনের ঘটনাগুলো তো আমাদের মেডিকেল শাস্ত্রে যতটা কমন, একটা সাধারণ মানুষের কাছে ততটাই আননোন, এবং তার সবসময় মনে হতে পারে কেন আমার সাথে এটা হলো। অ্যাকচুয়ালি হয়তো হয়েছে 1 লাখের মধ্যে একজনের, এবং সেটার উপর বেস করে যদি আজকে এমন একটা আইন পাস করে দেওয়া হয় যে থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার পিজিটি এরা ইন্ডিপেন্ডেন্ট অপারেট করতে পারবে না, বা কারুর প্রেজেন্সে শুধু নয়, তাকে সারা জীবন অ্যাসিস্ট্যান্টই হয়ে যেতে হবে, তবে সে সার্জেন হবে কি করে? আজকে সে যদি ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন নেয়, এটাও তো আমাদের একটা স্টুডেন্ট লাইফের একটা ক্যারিকুলাম অ্যাক্টিভিটির মধ্যে পড়ে, যে ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন নেওয়া, যে এই পেশেন্টের সার্জারি হবে কিনা, সার্জারি করলে কতটা করব, ল্যাব করব না ওপেন করব, এবং করলে সেখানে কতটা কাটবো, কতটা রিমুভ করব। বিভিন্ন জটিল সার্জারি ক্ষেত্রে বিভিন্ন জটিল থিং হয়, যেমন ধরুন নিউরো সার্জারি। একজন এমসিএইচ নিউরো সার্জেন মানে সে 5 বছর ধরে সার্জারি করছে, কিন্তু সে যখন ফাইনাল ইয়ারে রয়েছে, তাকে যদি আমি ভাবি সে জুনিয়র ডাক্তার, তাহলে আমার মতো মূর্খ কেউ হতে পারে না। সে 5 বছর ধরে ব্রেন সার্জারি করে তবে সেই জায়গায় পৌঁছচ্ছে, এবং তখন তাকে ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন নিতে হবে। একটা পেশেন্ট ব্রেনে স্ট্রোক হয়ে এলে, তার হেমারেজ হয়ে এলে, তাকে অপারেশন করব না বিনা অপারেশন করে ম্যানেজ করব, সেই ডিসিশনটা তাকেই নিতে হবে। নইলে শুধু ইন্ডিপেন্ডেন্ট জীবনে সেই ডিসিশন নিতে পারবে না যদি সারা জীবন সে তার সিনিয়র ছত্রছায়া থাকে।
আর সিনিয়রই বা সে সিনিয়র হয়ে উঠবে কি করে? আজকে যে জুনিয়র, কালকে তো শিখতে শিখতে সিনিয়র হবে, সিনিয়র হয়ে আরেকজনকে ট্রেনিং করবে। সে যদি নিজে অপটু হয়, সে আরেকজনকে ট্রেনিং করবে কি করে? ঠিক যে জিনিসটা আজকে আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে হয়েছে, যে অঙ্ক জানে না সে আরেকজন অঙ্ক শেখাবে কি করে? সম্ভব নাকি সেটা? তাকে তো সবার আগে সেই সাবজেক্টটা ভালো করে বুঝতে হবে। আমি যদি মেডিসিনটা না বুঝি, আমি আমার যে জুনিয়র পিজিটি আছে, যে আমার আন্ডারে থেকে ট্রেনিং নিচ্ছে, সে কি করে মেডিসিনটা বুঝবে ভালো করে? বা ওর ভুলটা তো আমি ধরতে পারবো না, আমি তাকে শুধরেও দিতে পারবো না। ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস না করলে, ইন্ডিপেন্ডেন্ট সার্জারি না করলে কিন্তু কোনোদিন কারো হাত পাকবে না। এবং আনফর্চুনেটলি আমরা এমনই একটা মানুষ, এমনই একটা জীবিকার মধ্যে দিয়ে রয়েছি যে এই হাত পাকাতে গিয়ে কিন্তু আমাদের অন্য পেশেন্টের বা অন্য মানুষের লাইফ রিস্ক অ্যাকসেপ্ট করতে হচ্ছে। এবার সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতাল যদি এটা ডিক্লেয়ার করে দেয় যে কখনো এই ধরনের সকল জুনিয়র ডাক্তার, আমি জুনিয়র মনে করি না, কারণ সে 3 বছর 4 বছর ধরে এই লাইনে রয়েছে এবং সে পড়াশোনা করছে এবং সে অ্যাসিস্ট করছে, সে দেখছে, বিভিন্ন সার্জারি দেখার পর সে সার্জারি করা শুরু করেছে এবং সে সার্জারি করা শুরু করতে বাধ্য ইন্ডিপেন্ডেন্টলি। তবে তো পরে 2 দিন পরে যখন সে পাশ করে বেরোবে, সে তখন বাইরে গিয়ে একটা গ্রামের মধ্যে পাড়া গায়ে, যেখানে সে ছাড়া আর কেউ নেই, সেই জায়গায় তাকে অপারেশন করে পেশেন্টটাকে সুস্থ করতে হবে। না হলে তো এই সমস্ত গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে কোনো ডাক্তার কোনোদিন কোনো কাজ করে উঠতে পারবে না। একটা ফোড়াকে পর্যন্ত কাটতে ভয় পাবে, একটা অ্যাপেন্ডিক্সকে পর্যন্ত কাটতে ভয় পাবে, একটা অ্যাক্সিডেন্টে পা ভাঙা জুড়তে ভয় পাবে, এবং সে করবেই না সে কাজগুলো, সব কিছুকে রেফার করে দেবে, যেটা আজকের হাল হতে চলেছে। সমস্ত গ্রাম থেকে সমস্ত শহরের মধ্যে বড় বড় হাসপাতালগুলোতে রুগীগুলো একদম এক হয়ে যাচ্ছে। গ্রামের মধ্যে যে জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো যেগুলো সলভ করে দেওয়া যেত, বিশেষ করে ধরুন এই প্রেগন্যান্সি ডেলিভারি, নর্মাল লেবার, নর্মাল ডেলিভারি, আমি সিজারের কথা বলছি না, নর্মাল ডেলিভারি কিন্তু গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে হয়ে যাওয়ার কথা, সেইগুলো হচ্ছে না বলে আজকে শহরের হাসপাতালগুলো ক্রাউডেড হয়ে যাচ্ছে এবং সেখানে যতটা স্টাফ থাকার কথা তার থেকে বেশি পেশেন্ট আসছে, ওভারলোডেড হয়ে যাচ্ছে। সিনিয়ররা আজকে ওভারলোডেড হয়ে রয়েছেন, তাকে বেশি পরিমাণে ডিউটি করতে হচ্ছে, জুনিয়ররা ওভারলোডেড হয়ে আছেন এবং তারপরও তাদের বলা হচ্ছে যে তোমরা গাইডেন্স ছাড়া, যদি বলা হয় যে গাইডেন্স ছাড়া তোমরা ওটি করতে পারবে না, তাহলে কিভাবে কি হবে? এটা একটা খুব খারাপ সংকেত যাচ্ছে। কিন্তু এক তো এরপর ডাক্তাররা ভয় পেয়ে যাবে একজনকে সার্জারি করতে বা একজন ওষুধ দিতে, একটা প্যারাসিটামল দিতে পর্যন্ত হাত কাঁপবে। এটা একটা সিচুয়েশন তৈরি হতে চলেছে। অন্যদিকে যেটা তৈরি হতে চলেছে, অপারেশন ইন্ডিপেন্ডেন্টলি করতে শিখবে না এবং সিনিয়ররা ভয় পাবে। এই সকল 3rd ইয়ার পিজিটি, যাদেরকে জুনিয়র ডাক্তার বলছে এই অপদার্থ সংবাদ মাধ্যম, হ্যাঁ, সেখানে তাদের ক্ষেত্রে ব্যাপারটা দেখা যাবে যে তাদেরকে কোনো রকম কোনো অপরচুনিটি দেওয়া হচ্ছে না, তারা সারা জীবন জুনিয়রই থেকে যাচ্ছে, তারা ফাম্বেল করছে, তারা কাজ করতে ভয় পাচ্ছে। এইভাবে কিন্তু গোটা সমাজের চিকিৎসা ব্যবস্থাটার, বিশেষ করে শল্য চিকিৎসা, ভেঙে পড়ার একটা প্রভূত সম্ভাবনা আছে এবং এখানে আটকাতে হবে, এখানে প্রতিবাদ করতে হবে। আমরা সবাই প্রতিবাদ করছি। আমার মনে হয় আপনারা সাধারণ মানুষ, আমি মানছি যে প্রত্যেকটা মানুষেরই অধিকার আছে নিজের মতো করে চিকিৎসা পাওয়ার এবং সবচেয়ে ভালো চিকিৎসাটা পাওয়ার। বিশ্বাস করুন, সবচেয়ে ভালো চিকিৎসাটাই দেওয়ার চেষ্টা করে যে নতুন সার্জেন, যে এখনো পর্যন্ত বড় এক্সপিরিয়েন্সড নয়, সে কিন্তু অনেক ধৈর্য ধরে অনেক ভালোভাবে আপনার অপারেশন করার চেষ্টা করে। আর ভুলভ্রান্তি হলে সেই ভুলভ্রান্তি শুধরানোর সিনিয়র লোক থাকে। তাই ডাক্তারদের উপর থেকে আস্থা হারাবেন না। একটা দুটো ইনসিডেন্স যদি হয়েও থাকে জীবনে, যেটা আমি বললাম আমার জীবনেও ঘটেছে, তাহলেও এটুকু মনে রাখবেন, আমরা কিন্তু ইন্টেনশন খারাপ নিয়ে কিছু করি না। সরকারের আজকে ইন্টেনশন খারাপ, তারা ধামাচাপা দিয়ে ডাক্তারদের উপর দোষ চাপানোর হয়তো চেষ্টা করে যাবে, কিন্তু যে ডাক্তারটা মরণপণ চেষ্টা করছে একটা প্রসূতিকে বাঁচাতে বা যে কোনো রোগীকে, মুমূর্ষু রোগীকে বাঁচাতে, বিশ্বাস করুন তার ইন্টেনশন খারাপ নয়। কোনো ডাক্তার চায় না সে যতই দুর্বৃত্ত হোক। এবং আমার মনে হয় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষও চাইতেন না যে কোনো একটা রুগী বিনা চিকিৎসায় মারা যাক। তিনি হয়তো এই পুরো ব্যাপারটাকে অন্য কোনো কারণে এরকমভাবে সংগঠিত করে থাকবেন, কিন্তু আমার মনে হয় উনি যত খারাপই হোক, ওনারও অন্তত
এই ইন্টেনশন কোনোদিন নিজের কাজের মধ্যে ছিল না যে পেশেন্ট মরলে মরবে, আমি আমার কেরিয়ার তৈরি করি। কোনো ডাক্তার চায় না তার পেশেন্ট মারা যাক বা পেশেন্টের কোনো ক্ষতি হোক। তাই আমাদের মধ্যে ডাক্তার পেশেন্ট রিলেশনশিপ, রোগী এবং ডাক্তারের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা যেন এই ধরনের ঘটনায় চির না পড়ে, একটু খেয়াল রাখতে হবে সবাইকে, আপনাদেরও আমাকেও। ভালো থাকবেন, নমস্কার।